হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ঘটনাটি সুবোধ পাঠিয়েছে। আর এই ঘটনাটি ঘটেছিল তার দাদু গোলাপ সিং এর সাথে। তিনি উত্তরাখণ্ডের একটি ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ডের চাকরি করতেন, আর আজকে তিনি অবসরপ্রাপ্ত। এই গল্পটা ঠিক তখনকার যখন উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ দুটো একই রাজ্য ছিল। সুবোধের ঠিক সালটা মনে নেই, কিন্তু গল্পটা কিন্তু অনেক পুরনো। গোলাপবাবু দেখতে খুব সুন্দর পুরুষ ছিলেন। তার উজ্জ্বল ত্বক, ঘন কালো চুল, লম্বা চওড়া গঠন দেখে অনেকেই বলতেন হয়তো এই কারণেই তার নাম গোলাপ রাখা হয়েছিল। আর মাত্র 19 বছর বয়সে তিনি ফরেস্ট গার্ডের চাকরি পান। আজ যদি আপনি উত্তরাখণ্ডের জঙ্গলে যান তো সেখানকার ঘন সবুজ দেখে অবাক হয়ে যাবেন। আজ যেখানে উন্নয়নের নামে অবাধে গাছ কাটা হচ্ছে, সেই সময় পরিস্থিতি ঠিক সেরকম ছিল না। তখন জঙ্গল ছিল বহু গুণ বেশি ঘন, নিঝুম, আর রাতের বেলা ভীষণ একটা গা চমচমে রূপ ধারণ করত। ফরেস্ট গার্ডের চাকরিতে ঘন ঘন বদলি হতো, 6 মাস বা 1 বছর পর নতুন জায়গায় পাঠানো হতো। গোলাপবাবুর প্রথম পোস্টিং হয়েছিল রাজাজি ন্যাশনাল পার্কে 1983 সালে। সেখানে 2 বছর ডিউটি করার পর 1985 সালে তার বদলি হয়ে যায় ঋষিকেশের এক ঘন বনাঞ্চলে। সেই জঙ্গলটা ছিল অত্যন্ত ঘন এবং বিপজ্জনক। পশু পাখির নিয়মিত আনাগোনা সেখানে থাকতো। নজরদারি করার জন্য উঁচু উঁচু ওয়াচ টাওয়ার বানানো হয়েছিল, আর সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলে নজরদারি করা হতো এবং পশু পাখির থেকে গার্ডরা খুব সুরক্ষিত থাকতো। রাজাজিতে কাজ করার জন্য গোলাপবাবুর পশু পাখির ডাক বা জঙ্গলের মেজাজ সবকিছু একটা পরিচিত হয়ে গিয়েছিল। তাছাড়া তিনি নিজেও একটা আলমোড়া জেলার মানুষ, তাই এই জঙ্গল তার কাছে তেমন কিছু না। কিন্তু সব কিছু বদলে গেল নতুন পোস্টের ঠিক 2 দিনের মাথায়। প্রথম দিনটা তার কেটেছিল কাগজপত্র দাপ্তরিক কাজে। দ্বিতীয় দিনে তাকে নির্দিষ্ট একটা ওয়াচ হাউস দেখিয়ে দেওয়া হয় এবং তাকে বুঝিয়ে দেওয়া হয় তার কাজ। এবং তার কাজটা ঠিক এরকম ছিল যে তাকে একটা ওয়াচ হাউসে থাকতে হবে, আর সেখান থেকে চারদিকে নজরদারি করতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই তাকে অ্যালার্ট করতে হবে কন্ট্রোল রুমে, আর সেটার জন্য একটা টেলিফোন দিয়েছিল, আর টেলিফোন কীভাবে ইউজ করে ওই বাটন সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছিল। ঘড়ি কাটায় ঠিক বিকেল 6টা গোলাপবাবু ডিউটিতে পৌঁছালেন। আগের গাড়ির ডিউটি শেষ হয়, সেখান থেকে চলে যায় এবং গোলাপবাবুকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে যায়। সেদিনকার আবহাওয়াটা ছিল খুব মনোরম, দারুণ একটা সুন্দর হাওয়া বইছিল। আর সেই কারণের জন্য গোলাপবাবু ওয়াচ হাউসের ভিতরে না বসে বাইরে বসে বই পড়ছিলেন। পাহাড়ি জঙ্গলে তার 24 ঘন্টা একটানা নজরদারি করা যায় না, তাই মাঝে মাঝে তিনি বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন আর 5-10 মিনিট আবার বাইরে নজরদারি করেন। এরকমভাবে গোলাপবাবু কাটিয়ে দেন তার ডিউটি। কিন্তু হঠাৎই পিছনে ঝোপে কিছু একটা নড়ে উঠল। প্রথমে তিনি ব্যাপারটাকে গুরুত্ব দেননি, কিন্তু কিছুক্ষণ পর গোলাপবাবুর মনে হলো কেউ যেন তার দিকে হেঁটে আসছে। গোলাপবাবু মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গেলেন। জঙ্গল এতটাই ঘন ছিল যে স্পষ্টভাবে দূরের জিনিস কিছু দেখা যাচ্ছিল না। তিনি তৎক্ষণাৎ উঠে ওয়াচ হাউসের ভিতরে ঢুকলেন। তখন আবার বেআইনি শিকারীদের খুব উপদ্রব ছিল, তাই তিনি তৎক্ষণাৎ বন্দুকটি হাতে নিলেন এবং ওয়াচ হাউসের ভিতরে গিয়ে ওই শব্দকে লক্ষ্য করে সেদিকে বন্দুক তাক করলেন এবং কোনো দেরি না করে কন্ট্রোল রুমে তৎক্ষণাৎ একটা নিউজ পাঠিয়ে দিলেন। প্রায় 2 মিনিট পরে ঝোপ থেকে বেরিয়ে আসলো একটা সুন্দর তরুণী। তার পোশাক কাদামাটিতে মাখামাখি, খুব ভয় পেয়ে ছটফট করছে আর হাঁপাচ্ছে। মেয়েটিকে দেখে গোলাপবাবু কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, এই গভীর ভয়াল জঙ্গলে এই একা মেয়েটা করছেটা কি? গোলাপবাবু দ্রুত ওয়াচ হাউস থেকে নিচে নেমে আসলেন এবং মেয়েটির কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি এই গভীর জঙ্গলে একা কি করছো? সেই মেয়েটি কোনো উত্তর দিল না। সে গোলাপবাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং ভয়ে হাঁপাচ্ছিল। মেয়েটির এমন অবস্থা দেখে গোলাপবাবু তাকে ওয়াচ হাউসের ছোট ঘরের মধ্যে গিয়ে বসালেন। তার পোশাক পুরো ভিজে গিয়েছিল, অনবরত মেয়েটি কাঁপছিল আর হাঁপাচ্ছিল। এমন সময় বাইরে একটি জিপের আওয়াজ পাওয়া গেল। কন্ট্রোল রুম থেকে রেঞ্জারদের জিপ সেখানে চলে এসেছে। তো গোলাপবাবু তৎক্ষণাৎ বাইরে গিয়ে তাদেরকে বললেন যে জঙ্গলের ভিতরে একটা মেয়েকে পেয়েছি, সে খুব ভয়ে হাঁপাচ্ছিল, কাঁপছিল, সে বসে আছে ভিতরে, তো ভেতরে চলো সবাই। তো সবাই মিলে আন্দাজ করলো যে হয়তো মেয়েটি পরিবারের সাথে ঘুরতে এসেছিল জঙ্গলে, পরিবার থেকে আলাদা হয়ে এখানে এসে গেছে। তো ঠিক আছে, মেয়েটিকে তারা কন্ট্রোল রুমে নিয়ে যাবে এবং পরিবারকে খবর দিয়ে পরিবারকে ফিরিয়ে দেবে।